আচ্ছা, এখন আর তোরা কেউ থাকিস না কেন? বাড়িটা তো বেশ বড়ই। কে থাকবে? ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা চাকরি সূত্রে চলে গেলেন কলকাতায়, ওখানেই সেটেল করে গেলেন। তারপর আর ফিরে আসা হয়নি কোনোদিন। আগে মাঝে মধ্যে বাবা বেড়াতে আসতো, এখন তাও কমে গেছে। এই দেখ না, হঠাৎ 9 মাসে 6 মাসে আমি যা আসি। পুরনো ধাঁচে গড়া ছিমছাম একতলা বাড়ি, টিনের চাল, বারান্দার জং ধরা লোহার রেলিং বেয়ে একটা মাধবীলতার চারা উঠেছে। উঠোনের পশ্চিমে একটা খেজুর গাছও চোখে পড়ল, কিন্তু একটা আলো নেই কোথাও। গোটা বাড়িটা অন্ধকার। এত অন্ধকার, আলো টালো নেই? সেটাই তো দেখছি। সনাতনদা হয়তো ভুলে গিয়েছেন। যা ভুলো মন লোকটার। তা সনাতনদা কি তোর কোনো রিলেটিভ হয় নাকি? আরে না না, রিলেটিভ নয়, তবে আমি ছোট থেকে দেখে আসছি। সনাতনদা আমাদের বাড়িতেই থাকে, কাজকর্ম করে, খুব বিশ্বস্ত লোক। আমরা পুরোপুরি উঠে যাওয়ার পর থেকে গোটা বাড়িটা সনাতনদাই দেখছে। একা মানুষ, বিয়ে টিয়ে করেনি, ওই আর কি। বলতে বলতে কিশোর সদর দরজায় কড়া নাড়ল। দরজা খুলে বেরিয়ে এলেন একজন মাঝবয়সী ভদ্রলোক, হাতে একটা আধগলা মোমবাতি। কি ব্যাপার সনাতনদা, লোডশেডিং নাকি? না না, লোডশেডিং নয়, ভেতরে এসো বলছি। মোমবাতির নিষ্প্রভ আলোয় ভদ্রলোক ওদের ভেতরে নিয়ে গেলেন। সনাতনবাবুর বয়স প্রায় 50-এর কাছাকাছি। গলায় মাফলার জড়ানো, গায়ে বহু পুরনো একটা ধূসর সোয়েটার, চোখে অন্ধদের মতো মোটা ফ্রেমের কালো চশমা। রাতের বেলাতে চোখে কালো চশমা কে পড়ে? অদ্ভুত তো। বারান্দার আলোটা খারাপ হয়ে গেছে বহুদিন, আমিও আর বদলাইনি। আসলে আজকাল উজ্জ্বল সাদা আলোয় আমার ভারী অসুবিধে হয়। বলো কি, এই অন্ধকারে থাকো? না না, অন্ধকারে নয়, এই ধরো মোমবাতি কিংবা লণ্ঠন। হ্যাঁ, অসুবিধা হয় না? কম আলোতেই একরকম অভ্যেস হয়ে গেছে এখন। তবে তোমাদের সমস্যা হবে না, তোমাদের ঘরে আলোর ব্যবস্থা করা আছে। ভেতর বাড়ির বাঁকানো বারান্দা লাগোয়া সারি সারি খানচারেক ঘর। ওগুলোর একটার সামনে এসেই সনাতনবাবু থামলেন। আমার তো আর অত ঘরের দরকার পড়ে না, তাই সবগুলো পরিষ্কারও করা সম্ভব হয় না সব সময়। এই ঘরটায় তোমাদের থাকবার ব্যবস্থা করেছি। ঘরটা বেশ বড়, আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। শুধু দক্ষিণের জানলা ঘেঁষে একটা পুরনো আমলের কাঠের আরামকেদারা রাখা। সনাতনবাবু চলে গেলেন। অরিত্র চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বলল, এই বলছি যে, সনাতনবাবুর চোখে কি কোনো সমস্যা রয়েছে? না মানে রাত বিরেতে এরকম কালো চশমা পরেন? আরে না না, সেরকম কিছু না। এই আসলে কদিন আগে সনাতনদা ক্যাটারাক্ট অপারেশন করিয়েছে, ওই জন্যই চশমা। পরশুদিন ফোনে গল্প করতে করতে বলছিল যে এখনও নাকি উজ্জ্বল আলোয় সমস্যা হয়। নির্জন নিস্তব্ধ চারিদিক। গোটা পাড়াটাই হয়তো ঘুমোচ্ছে। শহরের ব্যস্ত কোলাহল থেকে এসে হঠাৎ এরকম ভীষণ নৈশব্দ অস্বাভাবিক মনে হয় বইকি। এদিকটা রাস্তার ধারে জনবসতি কম। দূরের অন্ধকারে ছোট ছোট আলো চোখে পড়ে। সেদিন সন্ধ্যার পর গ্রামের রাস্তা ধরে গল্প করতে করতে হাঁটছিল দুজন। কুয়াশার জন্যই বোধ হয় অন্ধকারটা আজ বেশ গাঢ়। কিশোরের হাতে টর্চ। খানিকক্ষণ পরপরই আলো জেলে ও দেখে নিচ্ছে সামনের রাস্তাটা। মোড় ঘুরতেই পথটা বেশ সরু হয়ে এলো। দুধারে ঘন বাঁশ বন। হঠাৎ পাশের ঝোপে খচ করে কি একটা শব্দ হতে কিশোর হাতের টর্চটা জ্বালল।
আর ঠিক তখনই কোত্থেকে যেন একটা দাড়ি গোঁফে ঢাকা বিশ্রী চেহারা স্যাঁত করে তাদের মুখের সামনে এসে হুড়মুড়িয়ে পড়ল। ভয়ানক চমকে উঠে দুপা পিছিয়ে এলো কিশোর। এই কে আপনি? একটা ফ্যাস ফ্যাসে হাসির শব্দ কানে এলো। লোকটা হাসছে। কি অদ্ভুত! ধুলো ময়লায় জট পাকানো লম্বা চুলদাড়ির আড়ালে লোকটার মুখ দেখা প্রায় অসম্ভব। জামা কাপড়ের অবস্থাও তথৈবচ। কি এই লোকটা? হঠাৎ এভাবে পথের মাঝখানে এলোই বা কোত্থেকে? কি হলো, কথা বলছেন না কেন? কি চাই? লোকটা হাসি থামিয়ে গোল গোল চোখ করে চাইল ওদের দিকে। চাইলা দিতে এলাম একটু পূর্বাভাস। পূর্বাভাস জানেন তো? সাবধান বাণী। ওইদিকে ওইদিকে যাবেন না, ভুল করেও যাবেন না। কেন, কি আছে ওদিকে? জায়গাটা ভালো না, একদম ভালো না। একটু সামনে ঝুঁকে এলো লোকটা। তারপর ভয়ানক নিচু গলায় বলল, রাক্ষস। ওখানে মাটির নিচে রাক্ষস থাকে মশাই। অন্ধকার নামলে ওরা বুকে হেঁটে মাটির ওপর উঠে আসে। খুব ভয়ঙ্কর সেসব, খুব ভয়ঙ্কর। রাক্ষস? লোকটা কি ওদের ছোট বাচ্চা পেয়েছে নাকি? যেচে পড়ে এসে ঠাকুমার ঝুলির গল্প শোনাচ্ছে। ভ্রু কুঁচকে লোকটার দিকে চাইল কিশোর। টর্চের আলোটাও হলদেটে হয়ে এসেছে। কি কুক্ষণেই যে আজ এই ব্যাটারি ফুরিয়ে আসা আধমরা টর্চটা এনেছিল, এখন নিভে গেলেই হলো। ফোনটাও আনা হয়নি। কি যাতা বলছেন? সত্যি বলছি। দেখুন 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 দেখুন, আমার আমার মুখের দিকে দেখুন। আমার দেখে মনে হয় আমি মিথ্যে বলছি? হ্যাঁ? লোকটা মুখের ভেতর হাত পুরে ঠোঁটের দুপাশ ধরে টানতে লাগলো। বলে দিতে হয় না, এই অসময়ে ওরা পাগলের পাল্লায় পড়েছে। আমার সঙ্গে চলুন, আপনাদের বাড়ি পৌঁছে দেব আমি। যাবেন না ওইদিকে? ওই শুনুন, শুনতে পাচ্ছেন ওদের গান? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কান চেপে ধরুন, ধরুন ধরুন ধরুন। শুনবেন না ওই গান, একদম শুনবেন না, একদম শুনবেন না। ঠিক এমন সময় টর্চটাও বার কয়েক ভয়ানক দপদপ করে উঠেই দেহ রাখল। মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল জায়গাটা। যেন কেউ হঠাৎ একদলা কালি লেপে দিল গোটা পরিবেশে। আলো নিভিয়ে দিলেন যে, তা বেশ করেছেন। আলো দেখতে পেলে চলে আসবে ওরা। তাকে চলুন, আমার সঙ্গে চলুন, চলুন। এই সুযোগ ভাই, ছুটতে হবে, নইলে এই পাগলের হাতে আজ কপালে দুঃখই আছে। হাতটা ধরা আমার। চ চ চ চ। বাড়ির সামনে এসে যখন পৌঁছলো, তখন ওরা রীতিমতো হাঁপাচ্ছে। লম্বা একটা শ্বাস ছেড়ে কিশোর বলল, ওহ, পুরো ম্যারাথন ছুটিয়ে মারল। লোকটা কে ছিল বলতো? আমি কি করে জানবো বল? পাগলটা বলি হবে হয়তো। যা উদ্ভট চেহারা। তারপর ওসব কী সব ভাট বকছিল দেখলি না? আগে কখনো দেখিসনি? কতদিন পর এখানে এলাম জানিস? চেনা লোককে ঠিক মতো চিনতে পারবো না, আর তার উপর অন্ধকারে কে একটা উন্মাদ, তাকে চিনে নেব? তিনটে দিন বেশ আরামেই কেটে গেল। সন্ধ্যা নেমেছে তখন। দুজনে ঘুরতে বেরোলো গ্রামে। হাঁটতে হাঁটতে কিশোর বলল, শেষবার যখন এখানে এসেছিলাম বুঝলি, তখন গ্রামটা এত ফাঁকা ফাঁকা ছিল না। এবার যেন লোকজন অনেক কমে গেছে। অরিত্রর সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার চোখ জোড়া তখন রাস্তার ধারের মস্ত ইউক্যালিপটাস গাছগুলোর পাতা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আর একটু এগোতেই
রাস্তার ধারে একটা ছোট্ট পুকুর মতো পড়ল। অবশ্য একে এখন আর পুকুর বলা চলে না, শুধু শুকনো একটা অগভীর গর্ত। ঝুঁকে পড়া একখানা বাতাবি লেবু গাছ আর এক গাদা ঝোপ ছাড়ে প্রায় ঢেকে গেছে গর্তটা। এমনিতে চেয়ে দেখবার মতো কিছুই নেই, কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে ওদের রীতিমতো চোখ আটকে গেল দুজনেরই। একটা লোক ঝোপ জঙ্গলের ভেতর, লোকটা মাটি হাতড়ে কি সব যেন করছে। অরিত্র একটু সামনে এগিয়ে গেল। ঝোপঝাড়ের মধ্যে এতক্ষণ চোখে পড়েনি, কিন্তু এইবার ব্যাপারটা লক্ষ্য করতেই অরিত্রর কেমন একটা খটকা লাগলো। একটা মাটির তৈরি সরা মতো কিছু লোকটার হাতে। ঘাস পাতা হাতড়ে লোকটা মজা পুকুরের শুকনো মাটি তুলছে সরাটায়। আশ্চর্য! এ কি, তোমরা এখানে কি করছো? এতক্ষণ শুকিয়ে যাওয়া পুকুরটার দিকে মুখ করে এক দৃষ্টে লোকটাকে দেখছিল দুজনই। আশেপাশে তেমন খেয়াল করেনি। খেয়াল করলে ওরা বুঝত কখন যেন নিঃশব্দে ওদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন সনাতন বাবু। তুমি এখানে? তোমাদের ফিরতে দেরি হচ্ছিল, ওই জন্যই তো রাস্তায় বেরোলো। এখন দেখি তোমরা এখানে। তাই বল দুপুর এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, ওই হঠাৎ ওই লোকটার দিকে চোখ পড়ল, জঙ্গলের মধ্যে মাটি হাতড়াচ্ছে, ওটাই দেখছিলাম। কি কি কোন লোকটা? হ্যাঁ, আরে ওই তো দেখুন না, ওই বাতাবি লেবুর গাছটার পাশে দেখুন। অরিত্র আঙুল তুলে লোকটার দিকে ইঙ্গিত করল। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইলেন সনাতন বাবু, আর চাইতেই শিউরে উঠলেন। নিমেষের মধ্যে ফ্যাকাশে হয়ে এলেও তার মুখটা। ভদ্রলোকের রোগা রোগা হাত দুটো থরথরিয়ে কেঁপে উঠল বার দুয়েক। চোয়াল কঠিন হয়ে এলো। তোমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোকটাকে দেখছো? হ্যাঁ, কেন? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আর এক মুহূর্ত এখানে নয়। হ্যাঁ, শিগগির চলো এখান থেকে, চলো। সে যাচ্ছি, কিন্তু এমন ব্যস্ত হচ্ছ কেন? হ্যাঁ, ওসব কথা পরে হবে, এখন চলো, আগে চলো। এই শীতের দুপুরেও সনাতন বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে। অরিত্র ব্যাপারটা কিছু বুঝে উঠতে না পেরে ফ্যাল ফ্যাল করে একবার সনাতন বাবুর দিকে, একবার পুকুর পাড়ের লোকটার দিকে চাইতে লাগলো। ভদ্রলোক উৎকণ্ঠিত চেরা গলায় ধমকে উঠলেন আবার। হ্যাঁ, কি করছো কি? বললাম না ওদিকে চাইবে না। চলো চলো এখান থেকে। বলেই তিনি হনহনি হাঁটা লাগালেন। গোটা রাস্তা আর একটা কথাও বললেন না। আনমনে জানলার বাইরে চেয়ে এইসবই ৭-৫ ভাবছিল অরিত্র। এমন সময় দরজার কাছে পায়ের শব্দ শোনা গেল। সনাতনবাবু ঘরে ঢুকলেন। কোনোই ভর করে উঠে বসল কিশোর। ভদ্রলোক কালো চশমার আড়ালে একবার দুজনের মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে নিয়ে একটা চেয়ার টেনে বসলেন। তোমরা হয়তো ভাবছো তখন তোমাদের রাস্তার মাঝখান থেকে ওভাবে হিড় হিড় করে টেনে নিয়ে এলাম কেন, তাই না? এর মধ্যেই ঘরের ভেতরটা অন্ধকার হয়ে এসেছে। স্পষ্টভাবে মুখ দেখা যাচ্ছে না কারোরই। অরিত্র উঠে গিয়ে দেওয়ালের গায়ে সুইচ টিপল। হুট করে একটা শব্দ হলো শুধু, কিন্তু আলো জ্বলল না। লোডশেডিং হয়তো। ওই ড্রয়ারটায় মোমবাতি আছে, দেখো। ওই, হ্যাঁ, ওই দিকটা। হ্যাঁ, যা বলছিল, তোমাদের বড় অদ্ভুত লেগেছে না ব্যাপারটা? সে তো আজকাল সব কিছুই কম বেশি অদ্ভুত লাগছে সনাতনদা, এতে আর নতুন কি? মোমবাতিটা জেলে টেবিলে রাখতে রাখতে বলল কিশোর। ওর গলায় বিরক্তির সুর। আচ্ছা, বেশি আলোতে তোমার কষ্ট হয় না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত বড় বাড়িতে শুধু আমাদের ঘর ছাড়া আর কোথাও একটা বাল্ব নেই? চাইলেও কেউ আলো জ্বালতে পারবে না,
তার উপর আজ আবার রাস্তায় হঠাৎ একটা লোক দেখে এরকম করছো, কোনো মানে হয় এসবের? মানে হয় কিশোর? তুমি আজ কত বছর পর এখানে এলে হিসেব করেছো? হ্যাঁ, কত আর হবে, 16 কি 17 নাগাদ এসেছিলাম। 7 বছর। 7টা বছর কিন্তু কম সময় নয়। হ্যাঁ, কিন্তু তার সাথে দুপুরের ঘটনার কি সম্পর্ক? আছে, আছে, সম্পর্ক আছে। এই এতগুলো বছরে এখানে এমন অনেক ঘটনা ঘটেছে যার খোঁজ খবর অব্দি তুমি পাওনি। কি রকম ঘটনা সনাতনবাবু? আছে কিছু, তবে ওসবে তোমাদের কাজ নেই। কদিনের জন্য বেড়াতে এসেছো, ঘোরো, আনন্দ করো, কিন্তু হ্যাঁ, যা যা বারণ করছি সেটুকু মেনে চলবে। পথে ঘাটে হঠাৎ কোনো অচেনা লোক দেখলে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবার দরকার নেই, বুঝলে? এড়িয়ে চলাই ভালো। কিন্তু কেন? সনাতনবাবু থম মেরে গেলেন, মুখের রেখায় অস্বস্তির ছাপ। কিশোর আর অরিত্র একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। কি এমন ঘটেছে যা বলতে চাইছেন না সনাতনবাবু? দেখো সনাতনদা, আমার কাছে লুকোনোর চেষ্টা করে কোনো লাভ হবে না, কিন্তু তুমি ভালো মতোই জানো সেটা। তাই বলছি, বেশি রাগঢাক না করে খোলাখুলি বলে ফেলো। সেসব অনেক কথা, নাই বা শুনলে এসব বিশ্বাস হবে না তোমাদের। আহ, এসব বাজে কথা বলে সময় নষ্ট না করে আসল ব্যাপারটা বলো না। আচ্ছা, ঠিক আছে, শোনো তাহলে। যে লোকটাকে তখন তোমরা ওখানে দেখেছিলে ওই ঝোপ জঙ্গলের মধ্যে, ও আসলে যা যাবর। পরবের জন্য মজা জলার মাটি তুলছিল। ভীষণ অপয়া ওই যাযাবরের দলটা। অপয়া? কি করে জানলে? ওরা প্রত্যেক বছর দল বেঁধে এই গ্রামে আসে, আর যখনই আসে তখনই কিছু না কিছু একটা অঘটন ঘটেই। বছরখানেক আগে যেমন নটবর মিত্র ভুল করে একবার ওদের আস্তানায় গিয়ে উঠেছিল, তারপর তারপর সম্পূর্ণ পাগল হয়ে গেল লোকটা। আমি তো শুনেছি যাযাবরেরা নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। এভাবে প্রত্যেক বছর ওরা একই গ্রামে এসে উঠবে কেন? হ্যাঁ, সেইটাই তো প্রশ্ন। আমরাও বহুবার ভেবেছি ব্যাপারটা, কিন্তু কিছুই কুল কিনারা করে উঠতে পারিনি। 3টে কি 4টে পরিবার, সব মিলিয়ে ওই জোনা 12-13 মতন লোক হবে। গত 5 বছর ধরে ওরা প্রত্যেকবার আসে। আচ্ছা, এসে কতদিন থাকে? তাও ধরো কম বেশি প্রায় হপ্তা 2 তো হবেই। বা তাহলে তো ওরা চাল ডাল বা যাই হোক কিছু একটা কিনতে মুদিখানার দোকানে আসবেই, তখন জিজ্ঞেসও করে নেবে। কখনো আসে না। বাবা, সে না হয় আসে না, কিন্তু ওদের কোনো একটা ছেলে বা যাই হোক একজন থাকবে যাকে জিজ্ঞাসা করতে পারো। এই গ্রামের মধ্যে দিয়ে ওরা প্রতি বছর যায় কোথায়, কেন আসে, কিছু তো একটা উত্তর পাবে। পাগল, কে ওদের সাথে কথা বলতে যাবে? গাঁয়ের লোকেরা ওদের ছায়া অবধি মারায় না। সত্যি বলতে গ্রামের সবাই কম বেশি ওদের ভয় পায়, বিশেষ করে ওই নটবরের ঘটনাটার পর আরো বেশি করে। ওই প্রহ্লাদ খুঁড়োই প্রথমে সাবধান করেছিলেন আমাদের। সাবধান করেছিলেন? কেন? যাযাবরদের দলটা সেবার প্রথম এসেছে গাঁয়ে, হঠাৎ রাতারাতি। বর্ষাকাল তখন। আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম, বুঝলে। এরকম হঠাৎ করে এক রাতের মধ্যে এতগুলো লোক কোত্থেকে এসে উঠল। শুরুর দিকটায় ওদের কিন্তু খারাপ বলে মনে হয়নি। হাতে তৈরি দড়ির দোলনা বিক্রি করত। দলটা একজন মাঝবয়সী লোক ছিল। লোকটা অন্ধ,
প্রকাণ্ড একটা পাকুড় গাছের তলায় বসে রোজ বিকেলে খঞ্জনি বাজিয়ে গান গাইত। একদিন বসেদের বৈঠকখানায় আমরা কয়েকজন মিলে গল্প গাছা করছিলুম। সেখানেই প্রহ্লাদ খুড়ো প্রথম ব্যাপারখানা পারলেন। শোনো বাপু, একটা ব্যাপার কিন্তু আমি ভালো বুঝছি না। প্রহ্লাদ গাঙ্গুলি প্রবীণ লোক, গাঁয়ের স্কুলে আগে মাস্টারি করতেন। তাকে সবাই বেশ সম্ভ্রমের নজরে দেখি। জিজ্ঞেস করলুম, তা কি ব্যাপার খুড়ো? যাযাবরদের যে দলটা দিন কয়েক হলো গায়ে এসেছে, লক্ষ্য করেছ নিশ্চয়ই। লোকগুলোর হাব ভাব তোমাদের অদ্ভুত ঠেকেনি? কই, তেমন কিছু তো চোখে পড়েনি। কেন বলুন তো? খেয়াল করে দেখবে, ওরা কিন্তু কোনোদিনও আমাদের লোকালয়ের মধ্যে ঢোকে না। কেন জানি না, আমার মনে হচ্ছে দড়ির দোলনা বিক্রি করাটা ওদের আসল উদ্দেশ্য নয়। তাই নাকি? তবে হয়তো অন্য কিছু, কে জানে। তবে ওদের থেকে দূরে দূরে থাকাটাই ভালো। খুব অবাক লাগলো। তবে সেবার ওরা বেশি দিন থাকেনি। যেভাবে রাতারাতি এসেছিল সেভাবেই একদিন হঠাৎ চলে গেল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও একটা যাযাবরের দল গ্রামে এসে হাজির। এবারও লোকালয়ের বাইরে আস্তানা, সেই দড়ির দোলনার ব্যবসা, সেই একই দল। নটবর একটা গোটা রাত ওদের ওখানে কাটিয়েছিল, বললাম না? ওই বছরেরই ঘটনা। সকালে যখন ফিরেছিল নটবর, দেখি ওরকম জোয়ান বেপরোয়া ছেলেটা ভয় একবারে গুটিয়ে গেছে। খবর পেয়ে দুপুরের দিকে আমরা কয়েকজন দেখা করতে গেলুম। খাটের ধারে কুঁকড়ে বসে নিজের মুখেই আগের রাতের ঘটনা বলেছিল আমাদের। সে অবিশ্বাস্য সব কথা, কিন্তু সেদিন নটবরের অবস্থা দেখে কথাগুলো আমি অবিশ্বাস করতে পারিনি। ওখানেও কি দেখেছিল জানো? একটা জন্তু। যাযাবর মানুষ যখন, দু একটা গরু মস্ত থাকতেই পারে, তাতে এত ভয়ের কি? কথাটা বলেই ঠিক করে হাসল কিশোর। সনাতনবাবুর মুখ গম্ভীর। মুহূর্ত কয়েক তিনি স্থির দৃষ্টে চেয়ে রইলেন কিশোরের দিকে। চশমার আড়ালে ভদ্রলোকের নিষ্পলক চোখ জোড়া কি নিঃশব্দে ব্যঙ্গ করে গেল কিশোরের মূর্খতাকে? না না, আমি ঠাট্টা করছি না। আরে বাদ দিন তো ওর কথা, আপনি বলুন, কি একটা জন্তুর কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, তবে যেরকমটা বর্ণনা নটবর দিয়েছিল তাতে প্রাণীটাকে ঠিক জন্তু বলা চলে কিনা আমি জানি না। প্রাণীটার গলার স্বরও নাকি অনেকটা মানুষেরই মতো। ও পাড়ার একটা বিয়ে বাড়ি থেকে সে রাতে নটবর একা ফিরছিল। ফেরার পথে হঠাৎ ওর চোখ গেল ওই মাঠের দিকে, সারি সারি যাযাবরদের তাঁবুগুলোর দিকে। তাঁবুর ধারে আগুন ঘিরে কয়েকটা লোক গোল হয়ে বসে। একটা অচেনা গানের সুরও যেন ভেসে আসছে বাতাসে। এত রাতে লোকগুলো করছেটা কি? বেশ কৌতূহল হলো নটবরের। খানিক দূরে দাঁড়িয়ে ও দেখছিল ব্যাপারটা। এমন সময় যাযাবর দলটার মধ্যে কেউ একজন ওকে দেখতে পেয়ে ডেকে নিয়ে যায় ওদের আস্তানায়। নটবর আপত্তি করেনি। গান বাজনা হচ্ছে যখন, নিশ্চয়ই ওদের কোনো আনন্দের দিন। লোকটা ওকে নিয়ে গিয়ে বেশ খাতির যত্ন করলো। একটা বাটিতে কিছুটা পানীয় ঢেলে খেতেও দিল। নটবর দেখল তাঁবুর কাছটায় বসে এক মুখ ঘোমটা টেনে মেয়ে বউয়ের দল সুতো পাকাচ্ছে। বুড়ো মতো লোকটা অনেক রকম গল্প করছিল।
বেশ লাগছিল ওর। তারায় ভরা আকাশের নিচে ওই অন্ধকার ফাঁকা মাঠ, গনগনে আগুন, যাযাবর বুড়োর বলা হাজারো গল্প, ওই অদ্ভুত গানের সুর, সব মিলিয়ে একটা অজানা রোমাঞ্চ যেন। ঠিক সেই সময় শব্দটা কানে আসতেই প্রায় আঁটকে উঠল আমাদের নটবর। কিসের শব্দ? বুড়ো লোকটাকে নাকি জিজ্ঞেসও করেছিল, কিন্তু বুড়ো কিচ্ছু বলেনি, শুধু মুচকি হেসে চুপ করে রইল। নটবরের কেমন যেন খটকা লাগলো। উঠে দাঁড়াতে গিয়েও পা জোড়া তুলে গেল ওর। মাথার ভেতরটা ঝিমঝিম করছে। বেটা বুড়ো নিশ্চয়ই ওর পানিয়ে কিছু মিশিয়েছে। অদূরেই বুনো কচুর ঝোপ। নটবর বুঝলো শব্দটা ওখান থেকেই আসছে। ভয়ঙ্কর সেই শব্দ, শুনলেই বুকের রক্ত যেন জল হয়ে যায়। কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালো নটবর। আর ঠিক তখনই ওর চোখে পড়ল জন্তুটা। কচু বনের ফাঁক গলে বেরিয়ে আসছে। জন্তু নয়, যেন একটা চার পেয়ে মানুষ। মাথাটা অনেকটা বড়, কালচে রোমশ হাত পা, বীভৎস ভয়াবহ সেই প্রাণীর অবয়ব। জন্তুটাকে এক ঝলক দেখেই ভয় আতঙ্কে শিউরে উঠল নটবর। পরিমরি করে ছুট লাগিয়েছিল। পথ হারিয়ে গোটা রাত এদিক ওদিক ছুটে সকাল নাগাদ যখন বাড়ি ফিরল, তখন ওর ওই ভাঙা কলা গাছের মতো বিধ্বস্ত চেহারা। এই ঘটনার পর দিন দুয়েক মতো সুস্থ ছিল, আর তারপরেই ওর মাথায় গোলমাল দেখা দিতে শুরু করলো। কাউকে আর চিনতে পারে না, ভুলভাল বকতো। আসলে সেই প্রচন্ড ভয়ের ধাক্কাটা ঠিক সামলে উঠতে পারেনি। হতে পারে ওই বুড়ো দেওয়া পানীয়তে কিছু ছিল। শেষকালে পাগল হয়ে গেল। সনাতনবাবু একটু থেমে একটা লম্বা শ্বাস টানলেন, তারপর ফের বলতে লাগলেন, এরপরেও বার কতগুড়া এসেছে। প্রতিবারই কোনো নির্জন ফাঁকা জায়গা বেছে নিয়েছে আস্তানা হিসেবে। দলটা যে ঠিক কোথা থেকে আসে, এই গ্রামেই কেন আসে, এমনকি কোন পথে আসে, আর কোন পথেই বা ফিরে যায়, আমরা খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছুটি উদ্ধার করতে পারিনি। এই যেমন এবারেও দেখো, তোমরা যেদিন এলে ঠিক তার দিন কয়েক আগে ওরা হঠাৎ এসে হাজির। তোমাদের আসতে বারণ করবো ভেবেছিলুম ফোনে, কিন্তু তোমরা শহুরে ছেলে, এসব শুনলে বিশ্বাস তো করবেই না, উল্টে আমাকে পাগল ভাববে, তাই আর বলিনি। এতই যখন ভয়, তা তোমরা গিয়ে ওদের তাড়িয়ে দিতে পারো না? হ্যাঁ, গ্রামের লোকজন তো আর কম নেই। সে চেষ্টা কি করিনি ভাবছ? কিন্তু ফল ভালো হয়নি। গিয়েছিলুম আমরা একবার দলবল বেঁধে। দাবি একটাই, ওদের এখান থেকে উঠে যেতে হবে। এই গ্রামে ওদের থাকা চলবে না। বেশ কথা কাটাকাটিও হয়েছিল, কিন্তু আবার কি? সেদিনের পর থেকে আমরা যে কয়েকজন ওখানে গিয়েছিলাম, তারা প্রত্যেকেই রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতাম। কোনো মাথা মুন্ডু নেই সেই সব স্বপ্নের, কিন্তু কি ভীষণ রকম বিদঘুটে। ভাবলে এখনো গা শিরশির করে ওঠে। রাতে ঘুমোতে পর্যন্ত ভয় পেতুম। এসবের পর আমরা আর ওদের গাঁটানোর সাহস পাইনি। লোকজন ভূতের মতো ভয় পায় দলটাকে।
এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন তোমাদের দুপুরবেলা ওখান থেকে নিয়ে এলাম। আনমনেই মাথা নাড়ল অরিত্র। নটবরের পর ওই জন্তুটাকে আর কেউ দেখেনি? দেখবে কি করে, কেউই তো ওদের ধারে কাছে যায় না। আর হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে আপনার কি মনে হয় ওই রকম কোনো জন্তু কি সত্যিই রয়েছে? নটবর নেশার ঘোরে ভুল দেখেনি তো? জানি না ভায়া, ওসব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। তোমাদেরও বলবো এ নিয়ে বেশি ভেবো না। কথাটা বলেই ভদ্রলোক উঠে পড়লেন। ওই কারেন্ট চলে এসেছে বোধহয়, আলোটা জ্বেলে দাও দেখি। দেখি ওদিকে রাতের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায়। সনাতনবাবু কথা শেষ করে আর বেশিক্ষণ দাঁড়ালেন না, দ্রুত পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। আরামকে দাঁড়ায় পা এলিয়ে দিল অরিত্র। হাজারো চিন্তা ওর মাথায় গিজগিজ করছে এখন। মোমবাতিটা ছোট হতে হতে নিভে গিয়েছে এক সময়, কেউই খেয়াল করেনি। তুই জিজ্ঞেস করছিলিস না অরিত্র, সেদিনের সেই পাগলটাকে আমি চিনি কিনা? হ্যাঁ। কি জানিস, তখন চিনতাম না, তবে এখন হয়তো চিনি। মানে কে লোকটা? নটবর মিত্র। কিশোর আশেপাশের বাড়িগুলোকে ভালো করে দেখতে দেখতে এগোচ্ছে। অরিত্রর কপালে ভাঁজ। গত দুদিন ধরেই একটা ব্যাপার ভীষণ ভাবাচ্ছে ওকে। গ্রামটা যেন খুব বাড়াবাড়ি রকমের নির্জন। এই ভর দুপুর বেলাতেও অসহ্য নিস্তব্ধতাটা কানে বাজে। হতে পারে মনের ভুল, কিংবা হয়তো শহরের কোলাহলে অভ্যস্ত বলেই। কিন্তু এতটা শব্দহীন, এতটা থমথমে কোনো গ্রাম হয়? কোথাও একটা পাখি ডাকছে না, বাতাসের শব্দ নেই, নেই কোনো লোকজনের আওয়াজ। শীতের মিহির রোদ যেন গুমড়ে মরছে এখানে। হাঁটতে হাঁটতে ওরা ততক্ষণে একটা মোড় পেরিয়ে এসেছে। রাস্তার ধারে একটা ছোট দোতলা বাড়ি। লোহার গেট ঠেলে ভেতরে ঢুকলো ওরা দুজন। গেট থেকে সদর দরজা পর্যন্ত দুপাশে সামান্য বাগান। বার কয়েক ডাকাডাকি করতেই একটা বছর পাঁচেকের বাচ্চা ছেলে এসে দরজা খুলে দিল। বলছি, প্রহ্লাদ বাবু আছেন? ছেলেটি মাথা নেড়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই একজন প্রবীণ লোক দরজায় এসে দাঁড়ালেন। দাদু ভাই, তুমি ঘরে যাও। ছেলেটি ছুটে ভেতরে চলে যেতে বৃদ্ধ ধীর পায়ে বেরিয়ে এলেন বাইরে। ইনিই প্রহ্লাদ বাবু, সনাতন বাবু গতকাল যার কথা বললেন। কিশোরের ধারণা ভদ্রলোক হয়তো আরো কিছু তথ্য দিতে পারবেন ব্যাপারটা নিয়ে। ঠিক চিনতে পারলাম না তো। বয়সের ভারে কিছুটা ঝুঁকে হাঁটেন বৃদ্ধ। মুখের চামড়ায় অসংখ্য গুড়ি রেখা। কিশোর নিজের পরিচয় দিতে বৃদ্ধের ফোকলা মুখে ঈষৎ হাসি ফুটল। ও, তুমি দুলাল বাবুর ছেলে? তা এসো এসো বাবা, ভিতরে এসো। প্রহ্লাদ বাবু তাদের বসার ঘরে নিয়ে এলেন। তোমার হয়তো মনেই নেই, ছোটবেলায় তোমার বাবার সাথে তুমি প্রায় আমাদের স্কুলে যেতে। তা এখন কেমন আছেন উনি? অরিত্র ঘরটা ভালো করে লক্ষ্য করছিল। বাহুল্য বর্জিত নিরাভরণ জীবনযাপন বৃদ্ধের। সাধারণ কয়েকটা আসবাব ছাড়া আর তেমন কিছুই নেই। দেওয়ালে একটা বহু পুরনো ক্যালেন্ডার ঝুলছে, তাতে মা কালীর ছবি। ভেতরের বারান্দার মেঝেতে চাটাই পেতে বসে প্রহ্লাদবাবুর নাতি স্লেটের উপর কি সব হিজিবিজি কাটছে। সামনে এলোমেলো ভাবে কতগুলো বই খাতা ছড়ানো। বেশ কিছুক্ষণ এদিক ওদিকের নানান সাধারণ আলাপচারিতা চলল। কথায় কথায় এক সময় প্রহ্লাদবাবু বললেন, তা অনেকদিন পরে এলে এদিকে,
ঘোরাঘুরি করছো ঠিক আছে, কিন্তু বেশি রাত অবধি আবার বাড়ির বাইরে থেকো না, হ্যাঁ? তোমাদের শহরের চেয়ে কিন্তু এখানে শীত অনেক বেশি পড়ে। তাছাড়া সময়টাও খুব একটা ভালো নয়। কিশোর আসন্ন আলোচনার আভাস পেয়েই সোজা হয়ে বসল। এই সুযোগ, এখনই আসল কথাটা পারতে হবে। সময় খারাপ বলছেন? কেন, শোনোনি? শোনোনি ওই যাযাবরের দলটার কথা? ওরা আবার এসেছে। আমরা বাবু কোশমিনকালেও দেখিনি যে একটা যাযাবরের দল কিনা বছর বছর ঘুরে ফিরে একই জায়গাতে আসে। ওদের সব কিছুতেই কেমন যেন একটা রহস্যের গন্ধ। আপনার কি মনে হয় কেন আসে এরকম ওরা বারবার? কিছু কারণ তো অবশ্যই আছে, পুরোটা যদিও এখনো ঠাহর করে উঠতে পারিনি। কিছুটা তাহলে আন্দাজ করতে পেরেছেন? হ্যাঁ, তা কিছুটা পেরেছি বই কি। এসব গাঁয়ের লোকেদের বলি না, বুঝলে কি না। এমনিতেই এইসবের ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছে। দেখছো না লোকজন কত কমে গেছে আগের চেয়ে। তার উপর আবার এইসব শুনলে যে কজন আছে তারাও ভিটে মাটি ছেড়ে পালাবে। তাহলে সেটুকুই বলুন আমাদের, কি করে ওরা এখানে আসে, আর নটবর যে একটা উদ্ভট জন্তু দেখেছিল সেটাই বাকি। আসলে এসে থেকেই ওদের ব্যাপারে শুনে না কেমন কৌতূহল হচ্ছে। একটা ঢোক গিলে বৃদ্ধ গলা খাটো করে বললেন, ওই ওই জন্তুটা তো আসল। অনেক খোঁজ খবর করে জেনেছি, বুঝলে। এক অদ্ভুত দেবতার উপাসনা করে ওরা, আর ওই দেবতার বাহনই হলো ওই জন্তুটা। প্রাণীটাকে সঙ্গে নিয়েই ওরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। শুনেছি ওর মধ্যে দিয়েই নাকি দেবতা ওদের সঙ্গে কথা বলে। কি জন্তু ওটা জানেন? হ্যাঁ, এইখানেই তো রহস্য। নটবর জন্তু ভেবেছিল ঠিকই, কিন্তু আসলে ওটা কোনো জন্তু নয়, ওটা মানুষ। অদ্ভুত লাগছে তাই না? হ্যাঁ, কিন্তু এটাই সত্যি হে, এটাই সত্যি। ওই দেবতার বাহন হিসেবে যাকে বেছে নেওয়া হয় সেই মানুষটাই একটু একটু করে ওই রকম হয়ে যায়। নটবর বলেছিল মনে নেই, জন্তুটা অনেকটা মানুষের মতো দেখতে, গলার স্বরও মানুষের মতো। বুঝতে পারছো এবার? বলে কি লোকটা? মানুষ? কিশোর অবাক হয়ে একবার অরিত্রর দিকে চাইল। ওর চোখেও বিস্ময়। কি সব যাতা বলছেন মেসমশাই? একটা মানুষ ওরকম জন্তু হয়ে যায়? এসব সম্ভব নাকি কোনোদিন? বিশ্বাস হচ্ছে না তাই না? হ্যাঁ, আর একটু তবে বলি শোনো। নটবর যেদিন ওখানে গিয়েছিল সেদিন ওই লোকগুলো রাত জেগে গান বাজনা করছিল, এটা শুনেছো বোধহয়। বাইরে থেকে দেখে ওসব আনন্দ উৎসব মনে হলেও আদতে কিন্তু তা নয়। ওদের ওই রকম পরব হয়, বাহন পরব। ওই দিনই ওরা দেবতাকে নতুন বাহন দেয়। দেবতা এক বাহনের শরীরে বেশি দিন থাকে না কিনা। আবার যে কেউ কিন্তু বাহন হতে পারে না। বাহন হতে গেলে তাকে অন্ধ হওয়া চাই। দেবতা তাকে নিজে বেছে নেয়। কি বলো তো, বিশ্বাস করলেই সবটা সত্যি, আবার অবিশ্বাস করলেই সবটা মিথ্যে। তাই বলে এরকম একটা আজগুবি ব্যাপারে আমাকে বিশ্বাস করতে হবে? আলোচনা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে অরিত্র হড়বড়িয়ে উঠল। আচ্ছা বেশ প্রহ্লাদবাবু, ধরা যাক আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু কেউ ওরকম একটা অদ্ভুত জন্তু হতেই বা চাইবে কেন? এটাই যে ওদের রীতি। ভেবে দেখো, পুজোর সময় বলি হয়, বলির প্রাণীটা কি তখন আদৌ নিজের প্রাণ খোয়াতে চায়? কিন্তু তবুও তো আমরা বলি দিই না। একদিক থেকে দেখতে গেলে এও কিন্তু তাই। বিস্ময়ে হা হয়ে গেল অরিত্র। এর আগে অনেক উপজাতির অনেক রকম বিদঘুটে উপাচারের কথা শুনেছে, পড়েছে ও, কিন্তু আজ যা শুনছে তা একেবারেই অবিশ্বাস্য, অযৌক্তিক। তার মানে প্রতি বছর এই গ্রামে ওরা পরবের জন্যই আসে, কিন্তু দেশের আরও এত জায়গা থাকতে বেছে বেছে এই গ্রামে কেন?
ওদের দেবতা এখানকার মাটির স্বাদ পেয়েছে। সব কাজ যেমন সব জায়গায় হয় না, তেমনই। আচ্ছা মেসোমশাই, আপনি বললেন দেবতা নিজে তার বাহন বেছে নেয়, এটা কি করে? এই বাহন পরবের দিন একটা উপাচার হয়। ওদের কথায় একে বলে বাহন বদল। এই বাহন বদলের সময়ই নতুন বাহনের মধ্যে দিয়ে দেবতা তার পরবর্তী বাহনকে বেছে নেয় সেই দিনে। দেবতার বেছে নেওয়া লোকটাকে পরের বছরের পরবের আগ অবধি বাহন হওয়ার জন্য তৈরি করা হয়। আর এইখানেই সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে। এইটুকু সময়ের মধ্যেই এক অজানা অলৌকিক উপায়ে লোকটা অন্ধ হয়ে যায়। নিজে থেকেই? চোয়াল ঝুলে পড়ে কিশোরের। পরপর এতগুলো অবাস্তব কথা কিছুতেই যেন হজম হয় না। এভাবে কেউ নিজে নিজে অন্ধ হয় নাকি? এবার কিন্তু মেসোমশাই রূপকথা হয়ে যাচ্ছে সবটা। আহা, আমি কি তোমাদের জোর করেছি নাকি? বিশ্বাস অবিশ্বাস সবটাই তোমাদের নিজস্ব। তোমরা জানতে চাইলে আমি বললাম, এবার বিশ্বাস করতে হয় করো, না হয় ছেড়ে দাও। প্রহ্লাদবাবু আধ বোঝা চোখে চেয়ারে গা এলিয়ে দিলেন। কি মনে হতে তড়াক করে সোজা হয়ে বসল অরিত্র। হিসেব মতো দেখতে গেলে তাহলে খুব খারাপ কিছু কিন্তু হচ্ছে না। কেন? তোমার এরকম কেন মনে হচ্ছে? দেখুন, এভাবে যদি প্রতি বছর একটা একটা করে লোক ওরকম জন্তুতে বদলে যেতে থাকে, মানে ওদের দেবতার বাহন আর কি, ওই একই হলো, তাহলে একদিন ওদের গোটা দলটাই তো শেষ হয়ে যাবে। খারাপ কোথায়? না থাকবে যাযাবর দলটা, আর না থাকবে ওদের ওইসব উদ্ভট রীতিনীতি। প্রহ্লাদবাবুর চোখের দৃষ্টি সরু হয়ে এলো। বলিরেখাপূর্ণ মুখে আরো অজস্র ভাঁজ ফুটে উঠল যেন। থমথমে গম্ভীর গলায় কেটে কেটে তিনি বললেন, সবটা যদি এতটাই সোজা হতো তাহলে তো আমাদের কোনো চিন্তাই থাকতো না। হে, সেই প্রথমবারকার কথা বলি শোনো। এক বয়স্ক অন্ধ লোককে আসতে দেখেছিলাম সেবার। গান গাইতো লোকটা, আর ঠিক ওই লোকটাকেই আমি এইবারেও দেখেছি। বুঝলে কিছু? নিজের দলের মধ্যে থেকেই দেবতা যদি কাউকে বেছে নিত তাহলে সবার আগে কি ওই অন্ধ লোকটাকেই বাঁচত না? তো তার মানে ওরা ওদের দলের কাউকে নয়, বরং... ঠিক তাই। এই অসভ্য উপজাতির দেবতাদের এরকম অনেক অঘোষিত নিয়ম থাকে। দেবতা নিজের উপাসকদের কাউকে বাহন হিসেবে নেয় না। প্রতি বছর উৎসর্গের জন্য ওরা লোক পায় কোথায়? ভগবানই জানেন। যাকে অনেক গল্প হলো। শোনো শোনো, প্রায় হপ্তাখানেক হয়ে গেল ওরা এসেছে। এবার কয়েকদিনের মধ্যেই হয়তো ওদের পরব। তাই বলছি, সাবধানে থেকো। রাত বিরেতে বাড়ির বাইরে বেশি বেরিও না। বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। গল্পে গল্পে কখন যে সময় কেটে গেছে খেয়াল হয়নি কারোরই। শীতের বেলা, এর মধ্যে সূর্য হেলে পড়েছে। কিশোর উঠে পড়ল। আচ্ছা, আজ তাহলে চলি। আচ্ছা প্রহ্লাদবাবু, একটা প্রশ্ন, আপনি ওদের এত সব জিনিসগুলো জানলেন কি করে? মানে এসব তো ওদের দলের লোকরা ছাড়া আর কারোর জানার কথা নয়। আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু সাহসের কমতি নেই। হে, এই যাযাবর দলটাকে ঘিরে এত রহস্য, এত প্রশ্ন, আসলে এইসবের উত্তর না খোঁজা অবধি আমার মনে শান্তি হচ্ছিল না। তাই এক রাতে আমি চুপিসারে ওদের আস্তানাতে গিয়ে হানা দিলুম। যতদূর মনে পড়ে সেটা হয়তো ওদের পরবের কদিন আগের রাত ছিল। জ্যোৎস্নার আলোয় দেখলাম তাঁবুর বাইরে ঘাসের উপর বসে একটা লোক ওদের ছেলে মেয়েগুলোকে দেবতার গল্প শোনাচ্ছে। একটা প্রকাণ্ড শিরীষ গাছের আড়ালেই লুকিয়েছিলাম আমি। সবটা শুনতে পারিনি,
তার আগেই একসময় পাশের ঝোপে একটা খসখস শব্দ শুনে আমি চুপচাপ সরে পড়েছিল। হাতে নাতে ধরা পড়লে কপালে দুঃখ ছিল সে রাতে। দেখো, এই সব আবার কাউকে বলো না, জানো? আমার বাড়িতে জানলে কিন্তু কেলেঙ্কারি হবে। না না, একদম না। আমরা এই মুখে কুলো পারলাম। তারপর আপনি বলুন। তারপর আর কি, প্রত্যেক বছরই দূর থেকে খুব আবছাভাবে ওদের গানের শব্দ শুনতে পাই। টের পাই ওদের পরব হচ্ছে আবার। দেবতা পুরনো বাহন ছেড়ে আবার আশ্রয় নিচ্ছে নতুন কোনো বাহনের শরীরে। রাতে ভালো করে কান পেতে শুনবে খন। কাল বা পরশু নাগাতি হয়তো শুনতে পাবে ওই গানের শব্দ। এক যাযাবরের দল, তাদের অদ্ভুত সব আচার উপাচার, অদ্ভুত তাদের দেবতা, সব মিলিয়ে অরিত্রর মনে হয় তারা যেন আধুনিক সভ্য সমাজ থেকে বহু দূরে এসে পড়েছে। এখানে জাগতিক নিয়ম মেনে কিচ্ছু হয় না। যুক্তি তর্কের জটিল সমীকরণ এখানে খাটে না। এক প্রাচীন অন্ধকার যেন সুকৌশলে সবার থেকে আড়াল করে রেখেছে জায়গাটাকে। ঘরটা অন্ধকার। থেকে থেকে টিনের চালে টুপটাপ হিম পড়ার শব্দ কানে আসে। কম্বল মুড়ি দিয়ে শুয়েও কিছুতেই ঘুম আসছিল না অরিত্রর। হাজারো এলোমেলো চিন্তায় মাথা গরম হয়ে উঠছে। এখানে এসে এই গত এক সপ্তাহে কম কিছু তো আর হলো না। পাশের বিছানাতেই কিশোর শুয়ে। ব্যাপারগুলো নিয়ে ওর সঙ্গে একটু আলোচনা করা দরকার। ঘুমলি নাকি কিশোর? না, বল। গত দুদিন ধরে একটা বিষয়ে খুব খটকা লাগছে, বুঝলি? রাত বিরেতে একা একা ঘুমোলে মাঝে মাঝে ওরকম খটকা ফটকা লাগে। আরে ঠাট্টা নয় রে, সিরিয়াসলি। আরে অনেক রাত হয়েছে ভাই, এখন ঘুমো, কাল সকালে শুনবো। না না, সকালে নয়, তুই এখনই শোন। মাঝরাতে কি শুরু করলি বলতো? এত রাতে কি এমন? সনাতনবাবুর চোখটা লক্ষ্য করেছিস? অরিত্রর আচমকা এরকম একটা প্রশ্নে কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল কিশোর। চোখ? হ্যাঁ, সনাতনবাবুর চোখের মণি দুটো কিন্তু সম্পূর্ণ সাদা। আমি নিজের চোখে দেখেছি। ছানি ফানিও সব ভাঁওতা, বুঝলি? চোখ দুটো আমাদের থেকে আড়াল করবার জন্যই উনি সবসময় ওই কালো চশমাটা পরেন। কি বলছিস কি? আস্তে আস্তে, উনি পাশের ঘরেই আছেন, শুনতে পেয়ে যাবেন। দেখ, আমি হলপ করে বলতে পারি ওই চোখের দৃষ্টি নেই, থাকতে পারে না। কিন্তু তুই জানলি কি করে? বললাম না, আমি দেখেছি। কিশোরের ঘুম ছুটে গেল। সোজা হয়ে উঠে বসল ও। কবে? সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে তখন বাইরের উঠোনে পায়চারি করছিলাম আমি। ফেরার সময় সনাতনবাবুর ঘরের সামনে এসে দেখি দরজার পাল্লাটা একটু খোলা। রাতের খাওয়া সেরে উনি কিন্তু আর এক মুহূর্ত দেরি করেন না কোনোদিন, দরজায় এঁটে শুয়ে পড়েন। আমার সেই জন্য কেমন একটা সন্দেহ হলো। দরজার পাল্লার ফাঁকে চোখ রাখলাম, বুঝলি? আর চোখ রাখতেই লণ্ঠনের হলদেটে নিষ্প্রভ আলোয় আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল নিমেষে। দেখলাম ঘরের ভেতর একটা চেয়ারে গায়ে লিয়ে বসে রয়েছেন সনাতনবাবু, আর তার দৃষ্টি সিলিংয়ের দিকে। চোখে কিন্তু চশমাটা ছিল না, খালি চোখেই বসে রয়েছিলেন উনি। কম আলোয় আবছা হলেও দেখা যাচ্ছে তার চোখ দুটো। কি ভয়ানক রে, তুই বিশ্বাস করবি না। ছানি অপারেশন করবার পর কারোর চোখ ওরকম হয় বলে আমি শুনিনি। একেবারে সাদা চোখের মণি, ঠিক যেন মরা মাছের মতো, বুঝলি? ঠিক দেখেছিস? আরে 100%। সনাতনদা তাহলে কথাটা আমাদের থেকে লুকোচ্ছে কেন? বলতেই তো পারতো। এইখানেই তো খটকাটা লাগছে আমার। প্রহ্লাদবাবু সেদিন কি বলেছিলেন মনে নেই তোর?
যাযাবরদের ওই দেবতা যাকে পরবর্তী বাহন হিসেবে বেছে নেয়, সেই লোকটা কিন্তু অন্ধ হয়ে যায়। তার মানে তুই বলতে চাইছিস? কিশোর বাকি কথাটুকু শেষ করতে পারল না। অবিশ্বাস্য এক সম্ভাবনার কথা মাথায় আসতেই শিউরে উঠল ও। না 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 না, এটা হতেই পারে না, অসম্ভব। সনাতনদা কেন হতে যাবে? সনাতনদা তো কোনোদিন ওদের আস্তানাই যায়নি। তুই তুই নিশ্চিত হচ্ছিস কি করে? হয়তো গত পরবের সময় নটবরের মতো ভুল করে উনি ওখানে গিয়ে পড়েছিলেন, আর ওদের দেবতা তখনই। উত্তেজনার বারুদ গলা ছাপিয়ে উঠে এলো। ব্যাপারটা নিয়ে যতই ভাবছি বুঝলি, ততই যেন আরো ঘেঁটে যাচ্ছে সবটা। কিশোর পাথরের মূর্তির মতো বসে রইল স্তব্ধ হয়ে। যা ঘটেছে, যা ঘটছে, কিছুতেই যেন সায় দিতে পারছে না তার সঙ্গে। এসব কি আদেও সম্ভব? তার মানে আমাদের সবটা খুলে বলেনি সনাতনদা, নির্ঘাত কিছু একটা লুকোচ্ছে। আমি বলি কি অরিত্র, এসব নিয়ে মাথা ঘামানো আমাদের ঠিক হবে না, বুঝলি? এই গ্রামের রহস্য গ্রামেই থাক, চল আমরা বরং ফিরে যাই। কি বলছিস বলতো তুই? এসব কি হচ্ছে আমরা জানবো না? দেখ ভাই, না জানাটাই হয়তো ভালো। আমার মন বলছে এই নিয়ে ঘাঁটাঘাঁটি করার ফল খুব একটা ভালো হবে না। যতটা আমরা দেখছি, যতটা শুনছি, এ ধোঁয়াশার জাল তার থেকে অনেক বেশি গভীর। দেখ ভাই, না জেনে শুনেই হয়তো আমরা খুব বাজেভাবে ফেঁসে যাব। আরে সমস্যা কতটা বাজে তা তো গোটা ঘটনা জানার পর বোঝা যাবে কিশোর। এখন অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে। আমরা যা ভাবছি তাই যদি সত্যি হয়, তাহলে সনাতনবাবু কিভাবে ওদের আস্তানায় গিয়ে পড়লেন, আর কেনই বা গেলেন, এসব না জানা অবধি কিন্তু আমার শান্তি হচ্ছে না, বলে দিলাম। তা কিভাবে জানবি এইসব? মন দিয়ে শোন। শুনতে পাচ্ছিস? কান পেতে ভালো করে শোনার চেষ্টা করতেই ছ্যাঁত করে উঠল ওদের বুকের ভেতরটা। রাতের অন্ধকার চিরে দূরে মাঠের মধ্যে দিয়ে ভেসে আসছে একটা সমবেত কণ্ঠের গান। এই কি তবে যাযাবরদের গান? অদ্ভুত ঝিম ধরা সেই গানের সুর। তার মানে আজই ওদের পরবের রাত। আজকেই ওদের পরব। সনাতনবাবু যদি সত্যি সত্যি পরের বাহন হয়ে থাকেন, তাহলে আজ রাতে উনি নিশ্চিত ওখানে যাবেনই। ওখানে গেলেই সবটা বোঝা যাবে। পাগল হলি নাকি? এই মাঝরাতে ওখানে যাবি? যদি ওরা দেখে ফেলে কি হবে বলতো? আরে ভয় পাচ্ছিস তুই? ভয় পাবো কেন? গ্রেট, চটপট উঠে পড় তাহলে। টুনাইট ইজ গনা বি দ্য লংগেস্ট। টর্চ হাতে বাইরে বেরোতেই অরিত্রর প্রথম চোখ গেল সনাতনবাবুর ঘরের দিকে। অন্যদিনকার মতোই দরজা বন্ধ, কোনো অস্বাভাবিকতা নেই। ভাই দাঁড়া, ডেকে দেখি একবার। কি বলিস? যদি ঘরেই থাকে তাহলে কিন্তু সবটা নতুন করে ভাবতে হবে। দরজায় টোকা দিল কিশোর। প্রথমটা ধীরে, কোনো উত্তর এলো না। এরপর আরো দুটো টোকা, সব চুপচাপ। পরপর আরো তিনটে, এবার বেশ জোরেই। কিন্তু আশ্চর্য, কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। তবে কি সত্যি ঘর ফাঁকা? কিশোর ডাকলো, সনাতনদা, সনাতনদা। রাতের নিস্তব্ধতা মুহূর্তের জন্য চঞ্চল হয়ে আবার ঘুম মেরে গেল। কিশোর এবার গলা ছড়ায়, সনাতনদা। তবুও সব নীরব, নিশ্চুপ, নির্বাক। কি বললাম দেখলি তো? উনি ঘরে নেই। কিন্তু ভাই, দরজা তো ভেতর থেকে বন্ধ। আরে এত ডাকাডাকি করলে মরা মানুষও এসে দরজা খুলে দিত। ওই ঘরে কেউ নেই, আমি 100% শিওর। সনাতনদা কি তাহলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল? ভাঙা কাঠের সাঁকোটার ধারে একটা ছোট্ট মাঠের মতো ঢালু জমি। জমিটার এক ধারে
পরপর কতগুলো কালচে অন্ধকারের স্তূপের মতো তাঁবু খাটানো। শুকনো কাঠকুটো দুমড়ে গনগনে আগুন জ্বলছে একপাশে। দূর থেকে আগুনটা দেখতে পেয়েই থমকে দাঁড়ালো অরিত্র। ওই তো, পায়ে পায়ে সামনে এগিয়ে যায় ওরা। যেরকমটা সনাতন বাবুর মুখে শুনেছিল ঠিক তাই। আগুনে ঘিরে গোল হয়ে বসে রয়েছে কয়েকটা অবয়ব। মৃদু মৃদু দুলছে ওদের শরীর। প্রথমটা ঠিক ঠাউর হয়নি, কিন্তু আরেকটু ভালো করে নজর করতেই অরিত্রর চোখ গেল তাঁবুর কাছটায়। অন্ধকারে সেঁধিয়ে সেখানে একদল মেয়ে বউ হাতে হাতে কিছু একটা পাকাচ্ছে, যেন সুতো হয়তো। কোথায়? ওই জন্তুটাকে তো দেখতে পাচ্ছি না। সবে 2:30, গোটা রাত ধরে চলবে ওদের পরব। এখনো অনেক কিছু বাকি। শীতকালে হয়তো ঝিঁঝি পোকা ডাকে না, নইলে চারিদিকে এইরকম অসহ্য নিস্তব্ধতা কেন? হঠাৎ হঠাৎ ভেসে আসা উত্তুরে ঠান্ডা বাতাসটা শিরদাঁড়া অব্দি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। আগুনের পাশে বসে থাকা লোকগুলো আচমকাই পাগলের মতো দুলতে আরম্ভ করেছে। আবার ভেসে এলো ওই অচেনা সুরের অদ্ভুত গানটা। কি ভাষার গান এটা? কথা বোঝা যায় না ঠিকই, কিন্তু ভয়ানক গা ছমছমে গানের সুরটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। উঠে দাঁড়ালো ওরা। আরো কতগুলো লতা পাতার জঞ্জাল আগুনে গুঁজে দিতেই আগুনের শিখা লকলকিয়ে বেড়ে উঠল। দলা দলা ধোঁয়া বাতাসে মিশে যেন আরো ঘনীভূত করে তুলছে কুয়াশার আস্তরণটাকে। রুদ্ধশ্বাসে সবটা দেখতে লাগলো দুজন। দুহাত মাথার উপর তুলে লোকগুলো উন্মত্তের মতো চিৎকার করছে। আর ঠিক সেই মুহূর্তেই, হ্যাঁ ঠিক সেই মুহূর্তেই তাঁবুর পেছনের জমাট অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা কদাকার 4 পেয়ে জন্তু। আগুনের শিখার বৃত্তের মধ্যে আসতেই জন্তুটার অবয়ব স্পষ্ট হলো। অরিত্রর বুকের মধ্যে দিয়ে যেন হিম বয়ে গেল। হায় ঈশ্বর, এ কি দেখছে ও? নিজের চোখকেই যেন বিশ্বাস হয় না। সনাতন বাবু তবে সেদিন খুব একটা ভুল কিছু বলেননি। এ প্রাণী আদৌ মানুষ নাকি কোনো 4 পেয়ে জন্তু ঠাউর করা যায় না। রোমশ, হাত পা, মাথাটা দেহের চেয়ে অনেকটা বড়। কালচে একটা মোটা জিভ থুতনির কাছ অব্দি ঝুলে রয়েছে। চোখের জায়গাটায় শুধু সাদা সাদা দুটো মাংসপিণ্ড। মুখ তুলে মাঝে মাঝে কি যেন একটা শুকছে। সারা শরীর কেঁপে উঠল কিশোরের। এই কাঁপুনি শীতের নয়, ভয়ের। কি ওটা? অরিত্রের মুখে কথা জোগাল না। ও নিজেও সভয়ে দেখছে প্রাণীটাকে। মানুষের চেহারার সাথে কিছুটা মিল থাকলেও দেখে বোঝার উপায় নেই যে এই জন্তু এককালে কোনো মানুষ ছিল। প্রাণীটা আগুনের থেকে কিছুটা দূরে উবু হয়ে বসল। লোকগুলো প্রলাপের মতো ঝিম ধরানো সুরে গেয়েই চলেছে গানটা। এমন সময় তাঁবুর ভেতর থেকে সন্ডা মার্কা কয়েকজন লোক পাঁজা কোলা করে তুলে নিয়ে এলো কি যেন। ভয়ার্ত বিহ্বল চোখে কিশোর দেখল লোকগুলো আগুনের সামনে এনে ধূপধাপ করে যা ফেলল তার কিছু নয়, 3টে মানুষ। হ্যাঁ, 3টে রোগা শীর্ণ মানুষ। ওদের হাত পা মুখ শক্ত করে বাঁধা। লোকগুলো মরণ ভয়ে হাত পা ছুঁড়ছে, কিন্তু লাভ হচ্ছে না কিছুতেই। ওদের গোঙানির শব্দ চাপা পড়ে যাচ্ছে ওই সুরেলা গানের আড়ালে। অরিত্রর বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পিটতে আরম্ভ করেছে। ও টের পাচ্ছে কি হবে এরপর, কি ওই লোকগুলোর ভবিতব্য। হ্যাঁ রে অরিত্র, ওদের মধ্যে থেকেই কি তবে কাউকে বেছে নেবে ওদের দেবতা? তাই তো মনে হচ্ছে। কিন্তু লোকগুলো কারা?
একটু আগে যে সন্ডামার্কা লোকগুলো বন্দীদেরকে এনে ফেলল, তারাই আবার তাঁবুর মধ্যে থেকে ধরে ধরে বের করে নিয়ে এলো আরেকজনকে। দূর থেকে দেখেও অরিত্র বুঝতে পারল লোকটা অন্ধ, ঠিক মতো হাঁটতে পারছে না। ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে তাকে। চাপা গলায় অরিত্র বলে উঠল, আজকের উৎসর্গ। নতুন বাহন হয়ে এই লোকটাই হয়তো আজ ওদের তিনজনের মধ্যে থেকে কাউকে বেছে নেবে। তা কি করে হয়? সনাতনদা কোথায়? হিসেব মতো তো আজ সনাতনদার পালা। কথাটা শোনা মাত্রই মাথা ঘুরে গেল অরিত্রর। ঠিকই তো, এতক্ষণ লোকগুলোর আচার উপাচার এতটাই মশগুল হয়ে দেখছিল ও, যে খেয়ালই করেনি যে অন্ধ লোকটা উৎসর্গের আসনে এসে দাঁড়িয়েছে সে তো আদৌ সনাতনবাবু নয়। তাহলে কি ওরা ভুল ভাবল? না না না, অসম্ভব। ভদ্রলোকের চোখ জোড়া যে নিজে দেখেছে ও চোখ কোনো মানুষের হতে পারে না। না 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 অরিত্র, না, কোথাও একটা খুব বড় ভুল হচ্ছে, মস্ত বড় ভুল। সনাতনদা এখানে নেই। যাযাবর লোকগুলোর গান আরো তীব্র হয়ে উঠেছে এরই মধ্যে। এতক্ষণ যে মেয়ে বউয়ের দলটা বসে বসে সুতো পাকাচ্ছিল, এবার তারাও গলা অবধি ঘোমটা টেনে ঘিরে দাঁড়ালো জন্তুটাকে। ওদের হাতে রাশি রাশি সুতো। মহিলাগুলোর জড়সড় ভাব দেখে স্পষ্টতই টের পাওয়া যায় ওরাও ভয় পেয়েছে, কিন্তু ভয়টাকে তারা আড়াল করে রেখেছে ওই গানের আড়ালে। এখনই উৎসর্গ হবে। হঠাৎ একটা তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে লাগলো দুজনেরই। কিসের গন্ধ? ঠিকমতো বুঝে উঠবার আগেই ওদের কানের পাশে একটা খসখসে ভারী গলার স্বর বলে উঠল, মৃত্যুর গন্ধ চেনো তোমরা? বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো দুজন। অন্ধকারের সুযোগ নিয়ে একটা ছায়ামূর্তি কখন যেন ওদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। লোকটার পরনে আলখাল্লার মতো লম্বা কালো পোশাক, মুখেও মোটা কালো কাপড়ের ফেটটি জড়ানো। চেনার উপায় নেই। আমি জানতাম তোমরা আসবে। শহুরে ছেলে কিনা, কৌতূহল বড্ড বেশি। তবে গলাটা ভীষণ চেনা চেনা লাগলো অরিত্রর। কে? প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম তোমাদের এই কৌতূহল আমায় সাহায্যই করবে। খুব একটা ভুল ভাবেনি, কি বলো? বিদ্যুৎ চমকের মতো হঠাৎ অরিত্রর মনে পড়ে গেল এই গলা ওর বিলক্ষণ চেনা। প্রহ্লাদ বাবু, আপনি? চিনতে পেরেছ তবে? আপনি এখানে কি করছেন? আর এইসব কি বলছেন বলুন তো? আমাদের কৌতূহল আপনাকে সাহায্য করবে মানে? সাহায্য নয়, আমায় তো কিছু করতেই হলো না। এই কৌতূহলই তো তোমাদের তাড়িয়ে নিয়ে এলো এত দূর। এই জন্যই বলি, কৌতূহল ভালো নয়। কি হেয়ালি করছেন মশাই? হেয়ালি করবো কেন? সবটাই তো তোমাদের সামনে। প্রহ্লাদ বাবু হাসলেন। ছাঁচালো গন্ধটায় নাক জ্বালা করছে। ভদ্রলোকের ভাবগতিক ভালো ঠেকছে না। এসব কি বলছেন উনি? এখনো বুঝতে পারছো না? সেদিন আমি ইচ্ছে করে ব্যাপারটা তোমাদের এমন ভাবে বলেছিলাম যাতে কৌতূহল কমাতো দূর, যেন আরো বাড়ে আর বেড়ে যায়। তোমরা যেন এইখানেই আসো। মনে নেই তোমাদের পই পই করে বললাম এই সময়টায় রাতের দিকে যেন বেরিও না। আর মানুষের ধর্মই তো এই, যা করতে বারণ করা হবে সে তা করবেই করবে।
ওদের এই পরব, ওই জন্তুটার কথা আপনি সব কিছু জানতেন? হ্যাঁ হ্যাঁ, জানতাম। কি জানো তো, এই যাযাবর দলটাই হলো অভিশপ্ত। লোকালয়ে এরা ঢুকতে পারে না। একবার ওদের দেবতার নজর যেই গ্রামে পড়ে, সেই গ্রাম খালি হয়ে যায়। কেউ বাঁচে না সেখানকার, কেউ না, কেউ না। বছরের পর বছর ধরে দলটা সেই গ্রামে যায়। গ্রামের প্রত্যেকটা মানুষকে ওরা ধরে ধরে উৎসর্গ করে ওদের ওই দেবতার কাছে, ছেলে বুড়ো প্রত্যেককে। ছলে বলে কৌশলে এতদিনে অনেক অনেক মানুষকে উৎসর্গ করেছে ওরা এই পরবে। হয়েছে দেখো, ওই যে হাত পা বাঁধা 3টে লোককে দেখতে পাচ্ছ, ওদের প্রাণ নিয়ে তারপরেই ওই বাহন অর্থাৎ ওই জন্তুটার দেহ ছাড়বে ওদের দেবতা। ওই অন্ধ লোকটাই হবে তার পরের বাহন। আর তারপর আরো 3টে মানুষের প্রাণ নিয়ে নতুন বাহনের অভিষেক হবে। যতটা সহজ মনে হয় ব্যাপারগুলো, আদতেও কিন্তু তা নয়। ভীষণ ভীষণ জটিল, ভীষণ ভয়ঙ্কর এই পরব। এর জন্যই কি তবে এবার গ্রামটা এত ফাঁকা ফাঁকা ঠেকছিল? তা তোমরা কি ভেবেছ গ্রামখানা এমনি এমনি খালি হয়ে গেছে নাকি? না না না, যতবার ওদের এই দেবতা বাহন বদলায় ততবারই উৎসর্গ হয়, প্রাণ হারায় এই গ্রামের লোকেরা। আসলে এই গ্রামের লোকগুলো খুব বোকা, বুঝলে কি না? ওরা তো এখনো ভাবে যে যাযাবর দলটার উৎপাতেই পরিবার নিয়ে রাতারাতি পালিয়ে গেছে লোকজন। অবশ্য খুব বেশি দিন আর নয়, আর কয়েক বছরের মধ্যেই দেখবে খা খা করছে গোটা গ্রামটা। অরিত্রর মাথার ভেতরটা কেমন ভারী ভারী ঠেকছে। হঠাৎ ঝিমিয়ে আসছে গোটা শরীর, ঘুম পাচ্ছে হয়তো। ওই ঝাঁঝালো গন্ধটার জন্যই কি? কিসের গন্ধ এটা? কিশোর অস্পষ্ট গলায় বলল, ওই 3টে লোক তবে এই গাঁয়েরই, কিন্তু যাযাবরেরা তো গ্রামে ঢোকে না। তাহলে এভাবে বেঁধে আনলো কে? তার মানে কি গ্রামের কেউই? নিজের প্রাণের মায়া তো সবারই আছে, বলো? কেউ কি চাইবে বলো তার গোটা পরিবারটা এই অভিশপ্ত যাযাবরদের খপ্পরে পড়ে প্রাণ হারাক? কেউ চাইবে বলো? কেউ না, কেউ চাইবে না। আমিও চাইনি। তার জন্যই তো এত কিছু। বিষম ভয় নির্বাক হয়ে গেল দুজনেই। হরিত্রর মনে হলো ওর বুকের কাছটায় কেউ যেন একদলা বরফ কুচি ছড়িয়ে দিয়েছে। অসাড় হয়ে আসছে ওর হাত পা, কষ্ট হচ্ছে কথা বলতে। ভদ্রলোকের হাব ভাব এতক্ষণ অস্বাভাবিক ঠেকছিল ঠিকই, কিন্তু বিস্ময়ের এই সুবিশাল ধাক্কাটা ওরা কল্পনা করেনি। আপনি তাহলে? হ্যাঁ, আমি আমি করেছি সব, আমি। বৃদ্ধের উল্লাস মাখা কর্কশ হাসির শব্দে অন্ধকারটা মুখরিত হয়ে উঠল। রাগে ঘেন্নায় হরিত্রর সারা শরীর তখন জ্বলছে। গ্রামের লোকজন আপনাকে এত বিশ্বাস করে, আর শেষমেশ আপনি কিনা? ছি 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 ছি। কি করবো বলো তো? নিজের জন্যই তো ভাবি না, কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে এইটুকু তো করতেই হতো। আর তাছাড়া ওদের দেবতার কুদৃষ্টি পড়েছে এই গ্রামে। আজ না হোক কাল সবাই তো মরবে, সবাই। তাই মরণাপন্ন লোকেদের প্রাণ নিয়ে যদি আমি আমার নিজের পরিবারকে বাঁচাতে পারি, তাহলে তা করবো না কেন? বলো তো দেখি, তা করবো না কেন? হরিত্র চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু ওর গলা দিয়ে কথা বেরোলো না। ওর চোখের পাতা ভারী হয়ে আসছে, বুঝে আসছে গলা। কাঁধের উপর কেউ যেন কয়েকশো মণ ওজনের ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কিশোর পেছনের গাছটার গায়ে ঠেস দিয়ে হেলে পড়েছে। তোমাদেরকে সেদিন সবটা মিথ্যে বলিনি, বুঝলে? বলেছিলাম না, এক রাতে আমি লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলাম ওদের এই পরব।
সত্যি সত্যি এসেছিলাম, কিন্তু পালিয়ে যেতে পারিনি। ওরা ধরে ফেললে আমায় হয়তো পরের বারে আমাকেই উৎসর্গ করা হতো, কিন্তু বুদ্ধির জোরে আমি বেঁচে গেছি। ওদের সঙ্গে আমার কথা হয় তখন। প্রত্যেক বছর আমি 5 জন লোক এনে দেব ওদের এই উৎসর্গের জন্য। তার পরিবর্তে ওরা আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি করবে না। সেই মতোই গত 4 বছর ধরে আমি তাই করে আসছি। এই যেমন এবার তোমরাও হলে 2 জন। এবার বাপু আমায় আবার জিজ্ঞেস করে বসো না আমি কি করে লোক এনে দিই। ওসব খুবই গোপনীয় কিনা বলতে পারবো না। রাগে, উত্তেজনায়, ঘেন্নায় থরথরিয়ে কেঁপে উঠল অরিত্রের সারা শরীর। কিশোর ঝিমিয়ে পড়েছে। হা ঈশ্বর, এ কোন উন্মাদের পাল্লায় পড়লো এসে ওরা! সনাতন দাও তার মানে আপনার সঙ্গে মিলে ওদের সাহায্য করছে? এ কি, না না, সে বেচারা তো ভালো লোক, ও সব করতে যাবে কেন? তাহলে সনাতন দার চোখ, ওই চোখ ওরকম কি করে হলো? সে অন্য কারণে। আসলে ও একটু বেশি দেখে ফেলেছিল কিনা, কিন্তু কিছু বুঝতে পারিনি, তাই শুধু চোখ দুটোই নিয়েছি, ওর প্রাণে মারিনি। এর ফল ভালো হবে না প্রহ্লাদ বাবু, ভালো হবে না। সবাই যেদিন জানবে। কি করে জানবে বলো তো দেখি? হ্যাঁ, তোমরা বলবে, কিন্তু তোমাদের তো বাপু কাহিনী এইখানেই শেষ। এই গন্ধটা কিসের গন্ধ এটা? কিশোর, হ্যাঁ এই কিশোর, কি হয়েছে ওর? কি করেছেন আপনি ওর সাথে? এটাই নিয়ম, এইভাবেই পরের উৎসর্গের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর যখন চোখ খুলবে তখন দেখবে তোমরা ওই তাঁবুতে। ভয় পেও না, ওরা উৎসর্গদের বেশি দিন রাখে না। ক্রমশ অরিত্রর চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। যাযাবরদের উল্লাসধ্বনি যেন ভেসে আসছে দিগন্তের ওপাশ থেকে। এই কি তবে ওদের শেষ রাত? চোখ খুলে রাখতে পারছে না অরিত্র। কিলবিলের সাপের মতো ঠান্ডা একটা ভয়ের স্রোত তার পা বেয়ে উঠে আসছে একটু একটু করে। মৃত্যু ভয়। চলি, হয়তো আগামী পর্বের সময় দেখা হবে আমার। হ্যাঁ, কি বলো? চলি কেমন? পাহাড়ি গ্রামে যেমন ঝুপ করে সন্ধ্যা নামে, ঠিক তেমনি ভাবেই অরিত্রর চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। গাছের পাতা বেয়ে ফোঁটায় ফোঁটায় কুয়াশার জল চুঁইয়ে পড়ছে। মাটিতে পড়ে থাকা দুটো অচৈতন্য শরীরের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সামনের অন্ধকারে মিলিয়ে গেলেন প্রহ্লাদবাবু। কর্কর শব্দে কোথায় যেন একটা কাক ডেকে উঠল।